নমস্কার। আজকে পাঠ করতে চলেছি লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প সন্ধ্যা হলো। সঙ্গে থাকুন। প্রতি মাসে একবার করে আমাদের মহিলা সমিতি বসে শনিবার সন্ধেবেলায়। সেদিন হিসাবপত্র দেখা হয়, কাজ গুছোনো হয়, একটু চাও খাওয়া হয়, আর এন্তার গল্পগুজব হয়। এক এক দিন ফিরতে একটু রাত হয়ে যায়। কারো কিছু গাড়ি ঘোড়া নেই, দূরও নয়, যে যার দরকার মতো উঠে পড়ে। আবার এক এক দিন কেউ একা বাড়ি ফিরতে চায় না, সব গাদাগাদি ঠাসাঠাসি করে পথ চলে সেদিন। মহিলা সমিতির সেজ পিসিমার হাতে সুতো কাপড় ইত্যাদির ভার থাকে। তার হিসেব সবসময় মেলাতে পারেন না। মিস মল্লিকের সঙ্গে তাই নিয়ে কত সময় কথা কাটিও হয় ওনার। 2-4 মাস কথা বলাও বন্ধ থাকে। তারপর সেজ পিসিমা আবার ঘুষঘুষে জ্বরে পড়েন। নিজের একতলা ঘরখানিতে একা শুয়ে থাকেন। মিস মল্লিক সন্ধ্যাবেলায় হাঁড়ি মুখ করে হাতে এক শিশি লাল কাঁচের মতো পেয়ারার জেলি নিয়ে সেজ পিসিমাকে দেখতে যান। দুজনাই খানিক কাঁদাকাটিও করেন। পরের শনিবার দুজনা আবার পাশাপাশি বসেন। সবাই একটু মুখ টিপে হাসে। তাতে অবশ্য ওদের কিছু এসে যায় না। একদিন সেজ পিসিমা বললেন, ভূতে বিশ্বাস করি কি করি না এ বিষয়ে আমি কিছু বলতে চাই না, কারণ বললেই তো ভূত কেন হতে পারে না তোরা তার 100 রকম প্রমাণ এনে দিবি। কিন্তু পথে ঘাটে ট্রামে বাসে এই যে হাজার হাজার মানুষ দেখিস, এরা কি সবাই জ্যান্ত মানুষ বলতে চাস নাকি? তবেই তো হয়েছিল, যেটুকু চাল ডাল পাওয়া যাচ্ছে তা উঠে যেত। আমাদের করবি বললে, জ্যান্ত মানুষ নয় তো কি তারা সেজ পিসিমা? সেজ পিসিমা বিরক্ত হয়ে বললেন, বলেছি তো এ বিষয়ে কিছু বলতে চাইনে। কিন্তু আমাদের সেন্টারের নুটুকে জানিস তো, তাতে সুতোর ব্যবস্থা করতে গেছিল ডালহৌসি। ফিরতে সে কি দেরি, বিকেলে ওখানকার ট্রামে বাসে কি হয় জানিসই তো, যেন ঠিক ঠিক পোকা ধরে যায়। কোথায় ক্যান্টিনে ম্যান্টিনে চা খেয়ে কে চেনা লোকের সঙ্গে দেখা হয়ে গেল। মোট কথা মেলা দেরি হয়ে গেল। শেষটায় ট্রাম স্টপে এসে দেখে পথঘাট সব ভোঁ ভাঁ, গাড়ি ঘোড়া জনমনীষী নেই। কেমন যেন গা ছমছম করতে লাগলো। ওসব অঞ্চল কি পুরনো, আর সেকালে ওখানে কি না বিভৎস কাণ্ড হয়ে গেছে কে না জানে। এমন সময় দুটো লোক এসে একেবারে ওর গা ঘেঁষে দাঁড়ালো। ভয়ে তো নুটুর প্রাণ উড়ে গেল। ঠিক সেই সময় অন্ধকার থেকে এক গাদা কাগজপত্র বগলে নিয়ে 3 জন বুড়ি মেম বেরিয়ে এসে নটুর সঙ্গ নিল। মিশনারি মেম, ভাঙা ভাঙা বাংলা বলে। তাদের দেখেই তো লোক দুটো চোঁচা দৌড় মারল। মেমরা বলল, এরকম নির্জনে একলা দাঁড়িয়ে থাকো কেন? এই তোমাদের হিন্দুদের বুদ্ধির বহর দেখে আশ্চর্য হতে হয়। নুটুর একটু বিরক্ত লাগলেও ত্রাণকর্ত্রীদের চটানোটা ভালো বলে মনে করলো না। ওরা ওকে বলল, চলো তোমাকে মোড় অবধি এগিয়ে দিই, একটু আগেই লোকজন গাড়ি টাড়ি সব পাবে। তারপর সমস্ত রাস্তা খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে করতে ওরা এগিয়ে নিয়ে চলল। বলল, তোমরা তোমাদের মরাদের ভগবানের হাতে ছেড়ে দিতে ভয় পাও, মলে পড়ে নিশ্চিন্তি হতে পারো না, বছরে বছরে আবার নতুন করে শ্রাদ্ধ করো। ছি, মরা আগলাতে লজ্জা করে না? ততক্ষণে ওরা মোড়ের মাথায় পৌঁছে গেছে। আলো, লোকজন, ট্রাম সব নাগালের মধ্যে এসে গেছে। নুটুরও সাহস বেড়ে গেছে। সে বললে, যাও যাও আর বলো না, আমরা মরা আগলাই না আরও কিছু,
আমরাই বরং পুড়িয়ে ঝুরিয়ে ছাইগুলোকে পর্যন্ত জলে দিয়ে সাফ করে দিই। তোমরাই মরাদের ছেড়ে দিতে পারো না। সাজিয়ে গুছিয়ে বাক্সবন্দি করে যত্ন করে মাটিতে পুঁতে তার উপর থাম্বা গেড়ে তার উপরে ফুল রাখো। বলতে বলতে ট্রাম আসছে কিনা দেখবার জন্য একটু মুখ ঘুরিয়েছে কি, অমনি ফিরে দেখে 3টে মেয়েমি অদৃশ্য। কোথায় গেল তারা? থুরথুরে বুড়ি, এমন নয় যে এই তর্কে কোণঠাসা হয়ে টেনে দৌড় মারবে। তাছাড়া সোজা পথ, দুদিকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। গেল কোথায়? রমাদি বললেন, হ্যাঁ, ওরা তর্ক সইতে পারে না শুনেছি। করবী কিছু বলল না। মিস মল্লিক প্রমাণ সাইজের পাঞ্জাবিটার পকেট লাগানো পরীক্ষা করতে করতে বললেন, তা তো বটেই, নেই বলে প্রমাণ দিলেই তো আর নেই হয় না। প্রমাণের কী বা দাম বলো? অবশ্যই খ্রিস্টানদের সম্বন্ধে নুটুদি যা বলেছিলেন তার সঙ্গে আমি একমত হতে পারলাম না। কারণ আমাদের খ্রিস্টান ধর্মে মানুষের দেহটাকে অত প্রাধান্য দেওয়া হয় না। সে থাকলো কি গেল তাতে কারো কিছু এসে যায় না। থাম্বা গাড়া কি ফুল দেওয়াটাও কিছু নয়, আত্মাটাই হলো সব। তবে যিশুকেই সব আত্মার গতি করে দিতে হবে এও তো কম বড় আবদার নয়। আর ইচ্ছে হলে তারা ফিরবে নাই বা কেন? জায়গা জুড়ে থাকছে না, খাচ্ছে দাচ্ছে না। মিস মল্লিকের ছোট বোন বিন্দু মল্লিকের 4 কাটায় মোজা বোনার অনেকগুলো ঘর পড়ে একেবারে 2-3 লাইন নেমে গেছিল বলে এতক্ষণ সে আলোচনায় যোগ দেয়নি। তবে সেও ছেড়ে দেবার পাত্রী নয়। সমাদ্দার মাসিমার ক্রুশ কাটা চেয়ে নিয়ে সে ঘরগুলিকে বুনে কাঁটায় তুলে নিরাপত্তার জন্য আরেক ঘর বুনে নিয়ে তারপর সমাদ্দার মাসিমাকে ক্রুশ কাটা ফিরিয়ে দিয়ে বলল, খবরদার না বলো না। কিছু মনে করলেন না তো মাসিমা, এতক্ষণ আটকে রাখলাম বলে? এতক্ষণ ধরে লেশ বোনার সুতোর ফাঁস আঙুলে পরিয়ে বসে থেকে থেকে আসলে সমাদ্দার মাসিমা খুবই বিরক্ত হয়ে উঠেছিলেন। যারা 4টে বিলিতি কাঁটা কিনে এত বোনাবুনি করতে পারে তারা কি একটা প্লাস্টিকের ক্রুশ কাঁটাও কিনে রাখতে পারে না? আর ক্রুশ কাঁটা কেন, মাথার কাঁটা দিয়েও তো বুদ্ধি থাকলে পড়া ঘর তুলে নেওয়া যায়। তবু সে বিষয়ে কিছু উত্থাপন না করে অসহিষ্ণুভাবে বললেন, আহা, কি বলছিলে তাই বলো না, খাই দাই না কি যেন। বিন্দু মল্লিক 3 কাটার সবকটি ঘর এক জায়গায় জড়ো করে এনে তবে তার চারিদিকে 2 ফাঁস উল জড়িয়ে, বলা তো যায় না, আবার পড়তে কতক্ষণ, মোজাটাকে কোলের উপর নামিয়ে বললে, একেবারে যে কখনোই খাই দাই না। ও কি লিলিদি, অমন শিউরে ওঠার মতো কিছু হয়নি? হ্যাঁ, কি বলছিলাম যেন? হ্যাঁ, একেবারে যে কখনোই খাই দাই না তাও বলা যায় না। লিলিদি সমিতির মেজ পিসিমার আরেকটু কাজ ঘেঁষে বললেন, যা বলার চটপট বলেই ফেল না রে বাবু, ওরকম আধ খ্যাচড়া বললে যে গায়ে কাঁটা দেয়। ও অপু, আচ্ছা, বারান্দার আলোটা আজ জ্বালিসটি কেন বল দেখিনি? যা যা, সুইচটা নামিয়ে দিয়ে আয় তো। অপু বললে, ও বাবা, আমি পারবো না। বিন্দু মল্লিক বললে, গল্পটা শুনবে না শুনবে না? না না, তুমি বলো। আমার ঠাকুরমার কাছে শোনা, বুঝলে, মিথ্যে হবার জো নেই। ঠাকুমার শাশুড়ি ছিলেন যাকে বলে দজ্জাল মেয়ে মানুষ। 3 বৌমা আর 3 আইবুড়ো মেয়েকে দীর্ঘকাল জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে শেষটা হার্টের রোগে ধরল। কিন্তু হলে হবে কি, যেই না অবস্থা সঙ্গীন হয়ে আসে, মেয়ে বউরা হাসি মুখে ওর দিকে তাকাতে শুরু করে, অমনি 2-1 ফোঁটা ওষুধ খেয়ে আবার চাঙ্গা হয়ে ওঠেন।
ওদের কপালে আর সুখ লেখা ছিল না। এমনি সময় একদিন দারুণ জলঝড়ের রাতে শাশুড়ির শরীরটা একটু খারাপ বোধ হওয়াতে মহা হাঁক ডাক লাগালেন, যাও এক্ষুনি ডাক্তার ডেকে আনো। পাড়ার ডাক্তারের তখন অসুখ, তো হালসি বাগানে কে নতুন এক ডাক্তার বসেছেন, তাকেই আনো। শেষ পর্যন্ত বড় বউ ওই দুর্যোগ মাথায় করেই ডাক্তার আনতে গেল। খানিক বাদে ডাক্তারও এলেন, কালো পোশাক, কালো ব্যাগ নিয়ে। দেখে শুনে ওষুধ দিলেন। ব্যাগ থেকে বের করে ছোট্ট সাদা একটা বড়ি। শাশুড়ি মহা খুশি, দে ওকে চা দে, কি কেক টেক করেছিস আমাকে লুকিয়ে, তাই দে ওকে, এসব বললেন। ডাক্তারও কেকের খুব তারিফ করলেন। ওই এক চিমটি নুনও দিয়ে দেবেন গোলার সঙ্গে, দেখবেন আরও হালকা হবে। আর একটু চিনি পেতে পারি কি চায়ে, এইসব বললেন। শেষ চুমুকটি খেয়ে ডাক্তারও উঠেছেন, আর শাশুড়িও খাবি খেতে শুরু করেছেন। ঠিক সেই সময় বড় বৌমা চুপ্পুর ভিজে হালসি বাগানের ডাক্তারকে সঙ্গে নিয়ে এসে হাজির। হইচই গোটা বাড়িতে। আগের ডাক্তার উঠে দাঁড়িয়ে লজ্জিত হেসে বললেন, ভুল ওষুধ দিয়েছিলাম কি না, বলেই দরজা দিয়ে শটান বেরিয়ে গেলেন। আরে উনি তবে কে, ও আবার কি কথা? সঙ্গে সঙ্গে এরাও দু চারজনা বেরিয়ে এলেন, কিন্তু সিঁড়ির মাথায় কিংবা সিঁড়িতে কোনো জনমানুষ নেই। বিন্দু মল্লিক আবার বোনাটা তুলে নিল। করবী মাথা ঝাঁকিয়ে বলল, ও আবার কি ভূতের গল্প হলো? ও হয়তো একটা দুষ্টু লোক, কি একটা পাগল ছিল, কিংবা ওই মেয়ে বৌদেরই কেউ হয়তো ওকে ভাড়া করে এনেছিল এই শাশুড়িকে সাবার করার জন্য। মিস মল্লিক শুকনো গলায় বললেন, সে তোমরা যা ইচ্ছে মনে করতে পারো, কিন্তু আমরা খ্রিস্টানরা ধর্মে বিশ্বাস করি। আর ওই দারুণ জলঝড়ের মধ্যে দিয়ে এলেও লোকটার কাপড় চুপড় ছিল খটখটে শুকনো, নিচে দারোয়ান ছিল, সে কাউকেই গাড়ি করে আসতেও দেখেনি, বেরুতেও দেখেনি। তোমরা বিশ্বাস করো না কিছু, ওই জন্যই আমি কিছু বলিনি। এই বিন্দুটার সবেতেই বেশি বেশি। বিন্দু মল্লিক তাই শুনে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। সবাই করবীর উপর রাগ করতে লাগলো। সেজ পিসিমা বললেন, আমার দাদা খুব রাত করে ট্রামে বাড়ি ফিরছেন একদিন। এমন সময় কালীতলার মোড়ে চেক আলোয়ান গায়ে একটা লোক উঠে দাদার পাশে বসলো। তার সারা গায়ে ন্যাপথলিনের গন্ধ, চোখ দুটো ঢুলু ঢুলু। টিকিটের পয়সা চাইলে দিল বের করে একটা এই বড় মহারানী ভিক্টোরিয়ার টাকা। কন্ডাক্টারও তো কিছুতেই নেবে না, ওর কাছেও আর কিছু নেই। শেষে দাদাই ওর ভাড়া চুকিয়ে দিলেন। হেদোর মোড়ে দাদাও নামলে, সেও নামলে। নেমেই লোকটা বললে, দাঁড়ান, এইখানেই আমি থাকি, পয়সাটা না দিলেই নয়, কারো কাছে ঋণই থাকতে হয় না। এই বলে পাশেই একটা গলির মধ্যে ঢুকে গেল, আর তক্ষুনি ফিরে এসে দাদার হাতে 4টে পয়সা গুঁজে দিয়ে কোথায় মিলিয়ে গেল। সে তোমরা বিশ্বাস করো আর নাই করো, দাদা একরকম ছুটতে ছুটতে বাড়ি এসে দেখেন যে পয়সাগুলো মহারানী ভিক্টোরিয়ার আমলের ভারী ভারী পয়সা। করবী আবার বললে, আহা, মহারানী ভিক্টোরিয়ার মুখ দেওয়া কত পয়সা তো এমনিই চলে, তাছাড়া পয়সারও ভূত হয় বলতে চান? সেজ পিসিমা কোনো উত্তর না দিয়ে সুতোর লচ্ছির গিট খুলতে লাগলেন। লিলিদিও হঠাৎ উঠে এসে একেবারে আসরের মাঝখানে বসে বললেন, তোমরা তো আমার মাসিমাকে চেনো, এই যে যার সঙ্গে আমি থাকি। ওর যখন প্রথম ছেলে হয় কর্নওয়ালিস স্ট্রিটে সাহাদের যে ওই বিরাট বাড়িতে 2টো ঘর নিয়ে থাকতেন ওরা, স্বামীটা তো একটা লক্ষ্মী ছাড়া, কোনোদিন রাত 12টায় বাড়ি ফিরলো, আবার কোনোদিন হয়তো ফিরলই না। ছেলেটার একবার দারুণ জ্বর,
মাসিমার নিজেরও জ্বর, 3 দিন স্বামীর দেখা নেই। কে কাকে দেখে তা ঠিক নেই। ভাবছেন বুঝি না খেয়েই মরতে হবে। এমন সময় দরজার কড়া নেড়ে লিলিদির বলার আগে এই সময় টুপ করে সমিতির ঘরের আলোটা হঠাৎ নিভে গেল। ওরকম অবশ্য হামেশাই আলো নেভে, পুরনো সব তার কথায় কথায় ফিউজ হয়। তবু কীরকম যেন মনে হলো। সেজ পিসিমা হাতড়ে হাতড়ে সেলাই কলেজ দেরাজ থেকে মোমবাতির টুকরো বের করেন। প্যান্ট সেলাইতে মোটা জোড়ার জায়গাতে মোম না লাগালে ঘষে দিলে ছুঁচ উতরোয় না, তাই সর্বদা মোমবাতি মজুদ থাকে। টিমটিম করে আলো জ্বলছে। যে যার ব্যাগ থলি চটি খুঁজে নিয়ে একসঙ্গে উঠে পড়েন। আজ সভা ভঙ্গ হয়। করবি কিন্তু আজ সেজ পিসির সঙ্গেই বাড়ি ফেরে। কি জানি, বলা তো যায় না, পথে ঘাটে যদি কিছু বিপদ হয়। এতক্ষণ শুনছিলেন লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প সন্ধ্যা হলো। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।